ম্লান করে কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। কুয়াশায় মোড়ানো সকালে সূর্যের দেখা মিললেও তা নিতান্তই তেজহীন। গাছের পাতায় পাতায় জমে আছে শিশির বিন্দু, আর দৃষ্টিসীমায় কুয়াশার প্রাচীর গড়ে প্রকৃতিও নীরব হয়ে যেন শীত মাখছে। পাখিদের ক্ষীণ ডাকে ঘুম ভেঙে শুরু হোক নতুন সকাল, এই প্রত্যাশায় শুরু করছি আজকের আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 9 মাঘ 1431 বঙ্গাব্দ এবং 23 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই সকাল সকাল একটু নওগাঁয় চলে যাব। উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁয় মৌসুমের প্রায় সকল শাকসবজি চাষ হয়। চলতি শীতে ফুলকপির বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের কাছে জানার চেষ্টা করব তাদের পরিস্থিতি এবং তাদের প্রতিক্রিয়া। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, শুভ সকাল। আপনি সবজি খেতেই আছেন, দেখতেই পাচ্ছি পেছনে ফুলকপির চাষ হয়েছে। বেশ, ফুলকপির চাষ বাম্পার ফলনও হয়েছে, কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষকরা আসলে কি বলছে? নিশ্চয়ই সেটি জানাবো। তার আগে একটু বলে নেই যে আসলে গতকালকে থেকে আজকে পর্যন্ত নওগাঁর যে আবহাওয়া খুবই বাজে আবহাওয়া বলা চলে আর কি। এখন আমরা যেটি দেখলাম যে শহর থেকে আমরা যখন এই মাঠে আসলাম, একদম বৃষ্টির মতো করে আসলে কুয়াশা পড়ছে। অর্থাৎ গতকালকে থেকে আজকে পর্যন্ত বেশ খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে ফুলকপির একটি মাঠে এসেছি। এই ঠান্ডার মধ্যে, এই কুয়াশার মধ্যেই মূলত যারা চাষি আছেন তারা কিন্তু ফুলকপি বলেন বা অন্যান্য যে সবজি বলেন সেগুলোর পরিচর্যায় বেশ ব্যস্ত সময় পার করছেন, এবং বেশিরভাগ কৃষক এসেছেন যারা আসলে শস্য সংগ্রহ করবার জন্য, অর্থাৎ এখান থেকে শস্য সংগ্রহ করে তারা মাঠে বিক্রির জন্য নিয়ে যাবেন। আসলে গত কয়েকদিন আগে বলা চলে যে 8 থেকে 10 দিন আগে ফুলকপির যে বাজার সেটি নেমে এসেছিল, অর্থাৎ পাইকারিতে কৃষকরা যেটি বিক্রি করেছেন 1 টাকায়, এমনটা আসলে তারা বিক্রি করেছেন। এখন যদিও বা বলা হচ্ছে যে 2 থেকে 3 টাকা পর্যন্ত আসলে পাইকারিতে দাম বেড়েছে, তারা আসলে বিক্রি করতে পারছেন। একজন কৃষকের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি যে উনি এই সকালবেলায় আসলে ফুলকপি আজকে সংগ্রহ করলেন। আমরা একটু আগেই যদি লাইভে ঢুকতে পারতাম দেখাতে পারতাম যে তিনি প্রচুর পরিমাণে ফুলকপি সংগ্রহ করে সেটি বাজারে পাঠালেন। আমরা একটু জানার চেষ্টা করি আসলে কেমন দাম পেলেন, আজকে আসলে কি দাম পাবেন, অথবা গতকালকে কি দামে বিক্রি করেছেন, কিরকম উঠছে একটু সার্বিক। কালকে বিক্রি হচ্ছে 3 টাকা 3-4 টাকা, আজকেও বিক্রি হচ্ছে 3 টাকা 3-4 টাকা। বাজার পাইকারি বাজার বিক্রি হয়েছে। বিঘা হারিও আমাদের খরচ পড়েছে মনে করেন যে 18,000-19,000 টাকা খরচ পড়েছে। বিক্রি হচ্ছে বিঘা হারি মনে করেন 4,000-5,000 বিক্রি হচ্ছে। সব জিনিসের দাম খুব বেশি, সার, ফসফেট, কীটনাশক, ওষুধ, সব জিনিসের দাম বেশি। এরা যদি কীটনাশক ওষুধের দাম যদি কমাই দিত তাহলে কৃষক একটু ফলাফল করতে পারত। আর কতদিন পর্যন্ত এই যে ফুলকপিগুলো আছে অথবা বাঁধাকপি সেগুলো আসলে কতদিন পর্যন্ত আর উঠবে? আসলে উঠবে এই কপি, এরা এই মাস গোটা বড়ই উঠবে কপি, থাকবে এটা। অনেকে তো দেখছে আবার নতুন করে রোপণ করছে আর কি। ওটা নতুন করে গোপন করেছে, ওটা মনে করেন যে আরো 2 মাস 3 মাস থাকবে এটা। আরো 2-3 মাস? হ্যাঁ, আরো 2-3 মাস থাকবে এটা। শুনলেন যে আসলে কৃষক বললেন যেটি, যে তাদের যে লোকসানের কথা বলেন বিঘাহারি, সেই লোকসান তাদেরকে আসলে গুনতে হচ্ছে। মাঝে মধ্যে আসলে কৃষকদের কণ্ঠে আমরা লোকসানের খবর জানাই কিংবা তারা আসলে বলেন। কৃষকরা আসলে আশায় সবসময় বুক বাঁধেন যে এই মৌসুমটাতে খারাপ গেলেও সামনের মৌসুমে হয়তো ভালো হবে, এমনটাই কিন্তু তারা আসলে বুক বাঁধেন এবং প্রতি মৌসুমে ঠিক এইভাবে করে তারা কিন্তু পুষিয়ে নেন। এছাড়াও এখানে আশপাশে আমরা আসলে প্রচুর পরিমাণ যেমন আলু বলেন বা অন্যান্য যে শস্যগুলো আছেন, সরিষা বলেন, এই জিনিসগুলো আসলে চাষ হয়েছে। চাষিরা আসলে এসেছেন এই তীব্র কুয়াশার মধ্যে উপেক্ষা করে তারা তাদের যে ক্ষেত আসে সে পরিচর্যা করবার জন্য কেউ বা পানি দিচ্ছেন, কেউ বা আসলে বিভিন্ন ধরনের কীটনাশক বলেন সেগুলো স্প্রে করছেন। ঠিক এই রকম করে এই মাঠগুলোতে এখন আসলে ব্যস্ততা যাচ্ছে। বলা হচ্ছে যে আরো মাসখানেক হয়তো এই ব্যস্ততা থাকবে, এরপরে ধান রোপণের যে কাজকর্ম এগুলো উঠে যাবার পরে সেই কাজ আবার কৃষকরা মনোযোগী হবেন। ঠিক এমনটাই ছিল নওগাঁর এই মাঠের হালচাল বা ফুলকপির যে খবর জানবার চেষ্টা করছিলেন সেটি। হারুনুর রশিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ফুলকপি চাষিদের খোঁজ খবর জানছিলাম। আমরা জানছিলাম তাদের লোকসানই গুনতে হচ্ছে, কিন্তু গেল 2 দিন ধরে মোটামুটি ভালো দামই তারা পাচ্ছে। দর্শক, আমরা সবজি ক্ষেত থেকে সবজি চাষিদের খোঁজ খবর নিয়ে আসছিলাম। এবার একটু আমরা বাজার পরিস্থিতির খবর জানবো। আমরা চলে যাব রাজবাড়িতে, সেখানে একটি পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, আপনার কাছে একটু বাজার পরিস্থিতি জানতে চাচ্ছি রাজবাড়ির। সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের যে
পাইকারি সবজি বাজার রয়েছে, এখানে আড়ত বলে এটাকে, সেখানে। এবং এই আড়তে প্রতিদিন সকালেই সবজি চাষিরা তাদের বিভিন্ন ধরনের সবজি নিয়ে এখানে কিন্তু এসে পাইকারি বিক্রি করে এবং তাদের চাষিদের কাছ থেকে এই সবজিগুলো ক্রয় করে খুচরা বিক্রেতারা। তবে এই বাজারের যে পরিস্থিতি নওগাঁর মতো বলতে হয়, এখানেও কিন্তু পাতাকপি এবং ফুলকপির দাম সব থেকে কম। এখানে পাইকারি যে পাতাকপি এবং ফুলকপি বিক্রি হচ্ছে সেটি 4 থেকে 5 টাকা কেজি। এখন এই যে পাতাকপি ফুলকপি যে চাষিরা রয়েছে তারা বলছে যে এই সকালবেলা যে গাড়ি যানবাহনের ভাড়া দিয়ে তাদের এই পাইকারি বাজারে আনতে হয় এবং সেই ভাড়াটিও তাদের উঠছে না। পাশাপাশি এখানে কিন্তু প্রচুর টমেটো উৎপাদন হয় রাজবাড়ীতে, চর অঞ্চলে বিশেষ করে। টমেটো এখানে পাইকারি বিক্রি হচ্ছে সেটি হলো 14 থেকে 15 টাকা এবং 16 টাকা প্রকারভেদে। তবে এই সবজি টমেটো চাষিরা বলছে যে টমেটোর যে উৎপাদন খরচ সেটি কিন্তু এর বেশি, ফলে এই যে ক্ষেত থেকে এটা পরিচর্যা করে তুলে বাজার পর্যন্ত আনার সেই টাকাটি তাদের হচ্ছে পুরাটাই লোকসান। পাশাপাশি আমরা দেখছি এখানে শিম, কয়েকজন শিম চাষির সাথে আমরা কথা বলেছি, 6 থেকে 8 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে এই শিমগুলো। এবং চাষিরা বলছে যে এই শিম তোলার যে খরচ এবং বাজার পর্যন্ত নিয়ে আসা সে টাকাও হচ্ছে না। এবং আমরা অনেক চাষি বলছে যে তারা ক্ষেত থেকে মুহূর্তে পাতাকপি এবং ফুলকপি তুলে বাজার পর্যন্ত আনছেন না, কারণ আনার যে খরচ বা সবকিছু মিলিয়ে তারা সেটি আসলে তাদের হচ্ছে না। পাশাপাশি আমরা এখানে আরো যে সবজি রয়েছে বিশেষ করে এই অঞ্চলে উৎপাদিত হয়, যে ধনেপাতা থেকে শুরু করে পালং শাক, প্রত্যেকটি সবজিরই কিন্তু ব্যাপক দরপতন হয়েছে এবং এই বাজার দরে যারা ক্রেতা রয়েছে তারা খুবই সন্তুষ্ট এবং তারা কিন্তু খুশি। কিন্তু যারা চাষিরা রয়েছে, এই সবজি চাষিরা, তারা কিন্তু একেবারেই হতাশ। তারা বলছে যে সার, ওষুধ, কীটনাশকের যে দাম, শ্রমিকের যে দাম, সেই তুলনায় যে এই যে বর্তমান বাজার পরিস্থিতি, সেখানে কিন্তু তাদের এবারে কিন্তু বড় লোকসান গুনতে হচ্ছে। সারিকে এই ছিল মূলত রাজবাড়ীর পাইকারি বাজারের থেকে সবজি দরদামের খবর। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সকাল সকাল শীতকালীন শাক সবজির খোঁজ খবর নিচ্ছিলাম। এবার একটু আমরা আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলোর খোঁজ খবর নিব। আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা, আমরা পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলোতে একটু চোখ বুলিয়ে নিব। শুরু করছি তবে সমকাল দিয়ে। গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর, আগুন। বেক্সিমকোর 16 কারখানা খুলে দেওয়ার দাবি। গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন কারখানায় অগ্নিসংযোগ। চন্দ্রায় নবীনগর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। 3 সংবাদকর্মীর ওপর হামলা, দীর্ঘ যানজট দুর্ভোগ। মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা। ব্যবসায়ী সিন্ডিকেট দর বাড়িয়ে বাজার অস্থিতিশীল করতে পারে। অসন্তোষ কাজে লাগিয়ে সরকার বিরোধী আন্দোলনের আশঙ্কা। আইএমএফের শর্ত বাস্তবায়নে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মত নেওয়ার সুপারিশ। 10 পণ্য ও সেবায় ভ্যাট কমল, এনবিআরের আদেশ জারি। চুরি যাওয়া সম্পদ ফিরতে সহায়তা চাইলেন ডক্টর ইউনুস, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। পরিবর্তন আসছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায়। সর্বনিম্ন বয়সসীমা 12.5 বছরের পরিবর্তে 13 বছর। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পরিচিতি বীর মুক্তিযোদ্ধা। দর্শক, এই ছিল সমকালের প্রথম পাতায়। আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতায়, দেখব শিরোনামগুলো। হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায়। সাইবার নিরাপত্তা আইনের 9টি ধারা বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে কয়েকটি ছিল বেশি বিতর্কিত। বুলিং সংক্রান্ত অপরাধের ধারাটিও বাদ দেওয়া হয়েছে। নতুন খসড়া গতকাল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নতুন করে মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। রাতের ভোট নিয়ে অনুসন্ধানে দুদক। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত 2018 সালের 11শ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের কাছে রাতের ভোট হিসেবে পরিচিত। ওই নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে দিনের ভোট রাতে করার অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিষের বিপদে রক্ষক সুন্দরবন।
বনের নদী খালে বিষ ছিটিয়ে মাছ শিকার বেড়েছে। মাছ ব্যবসায়ীরা ঘুষ দিয়ে বনরক্ষীদের হাত করেন। বনদস্যুদের আবারও নামানো হয়েছে সুন্দরবনে। বিষ দিয়ে ধরা মাছ ঢাকা সহ বিভিন্ন জেলায় যায়। ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপির। খেলাফত মজলিসের সঙ্গে এমন সময় বৈঠক করল বিএনপি যখন একদিন আগে জামায়াতের আমির সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে। দর্শক, এই ছিল প্রথম আলোতে। আমরা চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। মাস্টারমাইন্ড গভর্নর আতিউর, বেটার সাধু বেশে পাক্কা চোর অতিশয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে $101 মিলিয়ন লুটের ঘটনা ধামাচাপা দেওয়ার মাস্টারমাইন্ড তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। তার নির্দেশনায় রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা ও তথ্য মুছে ফেলার সব আয়োজন সম্পন্ন হয়। চূড়ান্ত হয়নি নির্বাচনী সংস্কার প্রস্তাব, আটকে আছে সীমানা সহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি। সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দল নিবন্ধনের মতো জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মৌলিক কিছু প্রস্তুতিমূলক কাজ শুরু করতে পারছে না নির্বাচন কমিশন ইসি। সুইজারল্যান্ডের দাভোসে বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একটি ছবি দিয়ে এখানে দেখানো হয়েছে। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা 24 অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বা ক্ষণস্থায়ী ভিসায় থাকা ব্যক্তির সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিলে নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বপ্ন ভাঙছে অনেকের, ফিরতে হবে দেশে। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আদেশ বাতিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এবার স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে নাগরিক হওয়ার স্বপ্ন ভঙ্গ হতে চলেছে অনেকের। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো দেখে নিলাম এক ঝলকে। আমরা দৈনিক ইত্তেফাকে চলে যাব। শাহবাগে ম্যাথস শিক্ষার্থীদের অবরোধ, দুর্বিসহ যানজট। 5.5 ঘন্টা অবরোধের পর আশ্বাসে প্রত্যাহার। সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চেষ্টা চালাচ্ছে বলেছেন ডক্টর ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার ব্যস্ত সময় পার করছেন। আমরা যুগান্তরে পড়ছিলাম, শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর, আগুন, উত্তাল গাজীপুর। প্রায় প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি করা হয়েছে। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল। দর্শক, দৈনিক ইত্তেফাকের পর সবশেষে আমরা কালের কণ্ঠের শিরোনামগুলো এবারে দেখে নেব। মার্কিন সাহায্য স্থগিতের শঙ্কা। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার নীতিতে পরিবর্তন শুরু। 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রে একটি নির্বাহী আদেশের মাধ্যমে তাদের বিদেশি সহায়তা নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। এই সিদ্ধান্ত 90 দিনের জন্য সব বিদেশি সহায়তা কর্মসূচি স্থগিত করে, যাতে সহায়তাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং কৌশলগত অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্য করা যায়। প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি বাড়াতে পদে পদে বাধা। দেশের কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। কৃষি পণ্যের মূল্য সংযোজনের মাধ্যমে রপ্তানি আয় বাড়ানোর ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে। দর্শক, কালের কণ্ঠের শিরোনামগুলো দেখে নিলাম। তবে এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে সময় হলো সকাল 24-এর ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সকাল 24-এ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, সকাল থেকেই আমরা বলছিলাম ঘন কুয়াশার চাদরে যেন
ঢাকা প্রকৃতি এবং গেল 2 দিন ধরেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। দর্শক, একটু আমরা আবহাওয়া পরিস্থিতিতে চলে যাব। আমরা জানবো বিভিন্ন বিভাগগুলোর আবহাওয়ার পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। উত্তরে আরেক জেলা রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। চাঁপাইনগরে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে রেকর্ড করা হয়েছে 28.4 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে 11.5 ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 30.6 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম আজ ঢাকাতেও সকাল থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। দর্শক, এবার একটু আমরা শীত পরিস্থিতির খবর জানবো। মাঘের শীতে কাঁপছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। গতকালও উত্তরের বেশ কয়েকটি জেলায় দেখা মেলেনি সূর্যের। গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। জয়পুরহাটের সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা সেখানকার পরিস্থিতি জানবো। হারুনুর রশিদ, শুভ সকাল। আমরা বলছিলাম সকাল থেকে জয়পুরহাটে বৃষ্টি চলছে, আসলে কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? শীত পরিস্থিতি কেমন? সূর্যের দেখা মিলেছে কিনা আজ? এবং এই যে এত শীত, জনজীবনের কি অবস্থা আসলে? সারিকা, শুভ সকাল। গতকাল থেকে কিন্তু উত্তরের জেলায় তীব্র শীত, হিমেল হাওয়া, কনকনে এই শীতে কিন্তু জনজীবন একদম বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিলেনি আজকে পর্যন্ত, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এতে কিন্তু জনজীবন একদম চলাফেরা, যে সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু এখান তো প্রয়োজন ছাড়া কিন্তু বের হচ্ছে না। আমি কিন্তু মাঠে রয়েছি, মাঠে কিন্তু এই সময় কৃষকরা কিন্তু ব্যস্ত থাকেন আলু উত্তোলনে, কিন্তু সেটিও কিন্তু আজকে লক্ষ্য করা যায় নাই। আর এই বৃষ্টির কারণে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যে আলু এবং সরিষার, যেহেতু আমাদের এই জয়পুরহাট জেলাটা কিন্তু আলু উৎপাদনের একটি শীর্ষস্থানীয় জেলা। এই জেলায় কিন্তু এই আলু এই আবহাওয়ার কারণে কিন্তু অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত হবে। তো কৃষকরা সঙ্গে আমরা যে কথা বলেছি তারাও যেটি বলেছেন যে আমরা এই হঠাৎ করে এই আবহাওয়ার কারণে তাদের যে সামনে বড় ধান রোপণ করতে হবে, যে বীজতলা নিয়ে তারা কিন্তু শঙ্কায় পড়েছেন। আর আলুতেও কিন্তু এখন এই মুহূর্তে যে তারা কি করবেন তারা কিন্তু সেটা এখন ভেবে পাচ্ছেন না। তা এছাড়া কিন্তু সাধারণ যারা মানুষ আছেন, যে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ, যারা শীতে একদম যারা যুবতী হয়ে পড়েছেন, তারা কিন্তু মাঠে এই কাজ করতে পারছেন না। এবং আমরা যদি সড়কের কথা বলি, সড়ক কিন্তু ভিজে গেছে, পিচ্ছিল সড়ক, কুয়াশাচ্ছন্ন আকাশ, এখানে গাড়ি ঘোড়াও চলছে হেডলাইট জ্বালিয়ে দিনের বেলা। এবং সব মিলিয়ে কিন্তু যে জয়পুরহাটের কথা, শীতের কথা যদি বলি, যে একদম কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে যারা শিশু এবং বৃদ্ধ আছে সকলেই কিন্তু এখন কোন শীতে মানে কাবু হয়ে পড়েছেন। তো এমন আজকের যে আবহাওয়ার কথা বলি, যে আজকে কিন্তু আমরা যেহেতু আমাদের জয়পুরহাট জেলা আবহাওয়া অফিস নিয়ে আমরা পার্শ্ববর্তী বদলগাছি থেকে আমাদের আবহাওয়ার তথ্য জানতে হয়, সেখানে অনুযায়ী কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস চলছে। কিন্তু এই সূর্যের দেখা যদি না মিলে কিন্তু এইভাবে আবহাওয়া থাকে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। তো এই ছিল জয়পুরহাট থেকে এই যে শীতের এই ঝিরিঝিরি এই বৃষ্টির আবহাওয়ার মধ্যে সর্বশেষ খবর। সারিকা। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম জয়পুরহাটের শীতের তীব্রতার কথা। গেল 2 দিন ধরে জয়পুরহাটে সূর্যেরই দেখা মেলেনি এবং ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। এর প্রভাব কিন্তু পড়ছে আলু চাষিদের উপরও। দর্শক, চলে যাব আমাদের পরবর্তী প্রসঙ্গে। বিভিন্ন প্রজাতির 1.5 শতাধিক নদীর কাছে উদ্ধার করেছে পেরু। দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস এসব প্রাণী উদ্ধার করেছে।
বলছে দেখতে সুন্দর এবং ভালো দাম মেলে, তাই পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছিল কচ্ছপগুলো। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। পোষা প্রাণী বিক্রির বিভিন্ন দোকান থেকে উদ্ধার করা হয় এসব কাছিম। প্লাস্টিকের ব্যাগ এবং কাচের জারে বিক্রির সময় রাজধানী লিমা থেকে জব্দ করে পেরুর পুলিশ। আমরা ১৬৪টি কাছিম বাজেয়াপ্ত করেছি। বিক্রির সময় গ্রেপ্তার করেছি ৩ জনকে। দুর্ভাগ্যক্রমে এই কাছিমগুলিকে রাস্তায় বিক্রি করা হয়েছিল। প্লাস্টিকের ব্যাগ, কাঁচ ও প্লাস্টিকের পাত্রে ভয়ানক অবস্থায় রাখা হয়েছিল। তারিকায় নামে পরিচিত হলুদ দাগের এসব কাছিম মেলে পেরুর বিভিন্ন নদীতে। তবে দিন দিনই কমছে সংখ্যা, তাই নড়ে চড়ে বসেছে দেশটির ন্যাশনাল ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস। এটি অ্যামাজন অববাহিকায় বাস করে। প্রাকৃতিকভাবে আমাদের লোরেটো, উকাআলি, মাদ্রে ডি ডিওস এবং সান মার্টিন অঞ্চলে পাওয়া যায়। এক একটি কাছিম 50 থেকে 80 পেরুভিয়ান সোল অর্থাৎ 14 থেকে 21 মার্কিন ডলারে বিক্রি হয়। এসব কারণে পোডোকনেমিস ইউনিফিলিস বৈজ্ঞানিক নামের এই প্রাণী প্রজাতিকে বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা IUCN। মামুন উর রশিদ, চ্যানেল 24। দর্শক, চমৎকার একটি প্রতিবেদন তো জানছিলাম। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কিন্তু সকাল সকাল দিনের এই শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। দর্শক, আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন তাও আমরা জানবো, তাদের শুভেচ্ছা জানাবো। সেই সাথে সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা এক ঝলকে জেনে নেব। 1876 সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী জার্মান রসায়নবিদ অটো পল হারমান ডিলস, যার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ডায়েন সংশ্লেষণের পদ্ধতির উদ্ভাবন। চক্রীয় জৈব যৌগগুলি সংশ্লেষণে তাদের পদ্ধতি সিনথেটিক রাবার এবং প্লাস্টিকের জন্য মূল্যবান প্রমাণিত হয়েছে। 1897 সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষ চন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1898 সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন সোভিয়েত চলচ্চিত্র পরিচালক সার্গেই আইজেনস্টাইন। তার চলচ্চিত্রে মন্তাজের অসাধারণ ব্যবহার দেখা যায়। মাত্র 8টি ছবি করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্র পরিচালক আখ্যায়িত হন তিনি। তিনি চিত্রনাট্য ও প্রকল্প রচনা করেছেন প্রায় 50-এর ওপর, যেগুলোর একটিও বাস্তবে মাটিতে পা রাখেনি। 1907 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জাপানি পদার্থবিজ্ঞানী হিদেকি ইউকাওয়া। তিনি প্রথম জাপানি নোবেল পুরস্কার বিজয়ী। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের উল্লেখযোগ্য ক্ষেত্র মৌলিক কণা নিয়ে গবেষণার ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রাখেন। মেসন এবং পাইয়ন কণার আবিষ্কারে তার অবদান অনস্বীকার্য। 1942 সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক। নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের যাত্রা শুরু হয় জহির রায়হানের বেহুলা ছবিতে অভিনয়ের মাধ্যমে। 1990 সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। অর্জন করেছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। প্রায় 300 সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন রাজ্জাক। দর্শক, তবে এই ছিল সকাল 24 আজকের আয়োজনে। প্রতিদিন এমন সব নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে জানতে নিয়মিত চোখ রাখতে হবে সকাল 24 এই মিষ্টি সকালটাতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।